ছোটবেলা থেকেই আমার জঙ্গলে ঘুরতে যাওয়ার খুব টান। খুব বেশি ঘুরতে যাওয়া হয়নি যদিও, কিন্তু ডকুমেন্টারিজ, ইউটিউব ভিডিওস, মুভিজ এবং বইয়ের মাধ্যমে আমার ইচ্ছেগুলোকে বাঁচিয়ে রেখেছিলাম। নর্থ ইস্টে যখন প্ল্যান করলাম যাওয়ার, তখন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের জন্য মিনিমাম 2 দিন তো দিতেই হবে বলে আগে থেকেই ভেবে রেখেছিলাম। মেঘালয়া ভ্রমণ শেষ করে তাই বেরিয়ে পড়লাম কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের দিকে। গুয়াহাটির আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে আগে থেকেই অনলাইনে বুক করা ভলভো বাসে রওনা দিলাম কাজিরাঙ্গার দিকে। প্রায় 2.5 থেকে 3 ঘন্টার রাস্তা পার হতেই ঢুকে পড়লাম অ্যানিমেল করিডোরে। সঙ্গে সঙ্গে মনটা যেন আনন্দে ভরে উঠল। এই প্রথমবার কোনো ন্যাশনাল পার্কে ঢুকছি বলে কথা। আমাদের আগে থেকেই হোটেল নেওয়া ছিল কোরাতে, কিন্তু ওই হোটেলটা ঠিক আমাদের মনের মতো হয়ে ওঠেনি, তাই জন্য তার কোনো ডিটেলস এখানে শেয়ার করলাম না। যাকগে, বাস থেকে নেমে হোটেলে চেক ইন করেই বেরিয়ে পড়লাম কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের সাফারি বুকিং এর জন্য টিকিট কাউন্টারে। আপনারা যারা ভাবছেন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে সাফারি করতে গেলে আগে থেকে বুক করতে হবে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। চাইলে আপনি দিনের দিনে বা তার আগের দিনও ওখানে কাউন্টারে গিয়ে গভর্নমেন্টের দ্বারা সেট রেটে বুকিং করে নিতে পারবেন আপনাদের সাফারির টিকিটগুলো। হোটেল আপনাকে বলতে পারে বারবার তাদের থ্রু বুকিং করার জন্য, কিন্তু আমার তা জরুরি মনে হলো না, কারণ যদি সেটা নিজেই করতে পারি তাহলে একই কাজের জন্য এতগুলো এক্সট্রা টাকা দেবো কেন বলুন। বুকিং শেষ করে চলে গেলাম খেতে ওই এরিয়ারই বানকাহি বলে একটা রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টটা ছিল আমাদের জন্য উপরি পাওনা। বুঝে গেছিলাম যে এটাই হবে আমাদের আসছে বেলাগুলোর খাবারের ঠিকানা। পরের দিন ভোরে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাফারির জন্য। আমাদের ড্রাইভার আগে থেকেই হোটেলের সামনে ওয়েট করছিল জিপ নিয়ে। তারপর আর কি, চেক পয়েন্ট থেকে চেকিং করিয়ে ড্রাইভার নিয়ে চললো আমাদের কোরা জোনে সাফারি করাতে। এই দুটো বড় হাতি একসাথে আছে, ঠিক তার মাঝখানে ছোট্ট একটা হাতি আছে, এই ঠিক এই জায়গাটা দেখুন দেখুন, এই যে ছোট ছোট্ট এই যে একদম পাশে পাশে। অ্যাকচুয়ালি এখানে এই পাশে রয়েছে, এই পাশে রয়েছে, মোস্ট প্রবলি ওদের মা বাবা হবে হয়তো। জঙ্গলে ঢোকার পর
এত অসম্ভব সুন্দর সবুজে মোড়া জঙ্গল আর চারিদিকে নানা পাখির ডাক আর ভোরের হালকা শীতল হাওয়া পেয়ে মনে হলো যেন অলরেডি সবকিছু পেয়ে গেছি। দেখতে পেলাম ওয়ান হর্ন রাইনো, অজস্র ওয়াটার বাফেলোজ এবং হাতিদের দল। আমরা এখন খবর পেয়েছি যে আগের দিকে টাইগার হওয়ার সম্ভাবনা আছে, তাই জন্য প্রায় প্রত্যেক কটা জিপ আমাদের সাথে এরিয়াতে যারা আছে তারা ছুটে ছুটে চলছে, আমরাও এগোচ্ছি। তো হোপফুলি যদি থাকে ভাগ্যতে তাহলে হয়তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই টাইগারের দর্শন পাবো। সময় তখন হাতে প্রায় আধ ঘন্টার বাকি। হঠাৎ করে খবর পেলাম ঢোকার মুখে একটা নদীর ধারে নাকি ওখানকার সেই জনপ্রিয় রেয়ার গোল্ডেন টাইগার সে নাকি জল খেতে নেমেছে। সঙ্গে সঙ্গে ওখানে জিপ নিয়ে দাঁড়ানো হলো, তবে সময় শেষ হয়ে গেল আর তার দেখা আর পাওয়া হলো না। বিকেলে সাফারির জন্য ওয়েস্টার্ন জোনে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ গাইডদের কথা শুনলাম যে কোরা জোনে নাকি আজকে টাইগার সাইটিং হওয়ার ভালো চান্সেস আছে। মনে হলো পশু পাখি তো প্রায় সব দেখা হয়ে গেছে, বাকি শুধু বাঘ। তাহলে অন্য জোনে না গিয়ে আরো একবার কোরাতেই যাব। যেমন বলা তেমন কাজ। আর দেরি না করে বিকেলের সাফারি বুকিং এর দায়িত্ব ড্রাইভারের হাতে দিয়ে আমরা ফিরে এলাম হোটেলে। ফ্রেশ হয়ে সেই বানকাহিতে গিয়ে অর্ডার করলাম অথেন্টিক অ্যাসামিস থালি। আমরা এখন আছি বানকাহিতে, বানকাহি রেস্টুরেন্ট। এখানে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের থেকে হার্ডলি হয়তো 600-700 মিটার দূরেই হবে। তো আমরা এখানে ট্র্যাডিশনাল আসামিস থালি দেখে, এখানে যেহেতু স্পেশাল, তো ভাবলাম যে যেহেতু কালকেই চলে যাচ্ছি আমরা, তাই জন্য অ্যাটলিস্ট একবার ট্রাই করি। তো আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ থালি আর চিকেন থালি। তো এটা হচ্ছে টোটাল থালিটা। এই টোটাল থালির সাথে ফিশ চিকেন যেরকম আপনার চয়েস সেটা নেবেন। যেটার এখানে স্পেশালিটি হচ্ছে, এখানে আমি দেখলাম যে ফিশ বললে একটাই ফিশ না জেনারেলি দেয়, যেটা এখানে 3 ধরনের ফিশ। চিকেন বললে আবার সেটা হচ্ছে 3 ধরনের চিকেনের আইটেম। আর অলসো স্যালাড যেটা দেখছেন সেটা পুরোটাই কমপ্লিমেন্টারি। তার মধ্যে 3 ধরনের চাটনি আছে আর নর্মাল বেসিক স্যালাড যেমন হয় তেমন। সকালের পর এটা হচ্ছে আমাদের আফটারনুন সাফারি। 2টো থেকে শুরু হয় আর তখন থেকে প্রায় 3 ঘন্টা ধরে। তো সকালবেলা টাইগার সাইটিং হয়েছে আর আমরা ঠিক কাছাকাছিই ছিলাম, আমাদের একটুর জন্য মিস হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে কাজিরঙ্গা ন্যাশনাল পার্কের সাফারি এতটাই দারুণ লেগেছে আমাদের যে আমরা দ্বিতীয়বারও সেম জোনে আবার জিপ সাফারি নিতে অবশ্যই টাইগার সাইটিংয়ের লোভে আর না নিয়ে থাকতে পারলাম না। আবার বেরিয়ে পড়েছি, দেখি এবারে ভাগ্য সাথ দেয় কিনা। না দিলেও আফসোস থাকবে না, আগে থেকেই বলছি। কিছুটা ঢুকতেই শোনা গেল আমাদের সামনের একটা জিপ নাকি সামনেরই একটা ফিল্ডে টাইগারের মাথা দেখতে পেয়েছে। ব্যাস, তারপর আর কি, খবর পেয়েই হঠাৎ জড়ো হলো 30 থেকে 40টা জিপ আর আমাদের শুরু হলো প্রতিজ্ঞার খেলা। এত উত্তেজনা, কিরকম একটা অ্যাডভেঞ্চার। এক পাশে আমাদের জিপ লাইন দিয়ে দাঁড়িয়ে আর এক পাশে ওয়াটার বাফেলোজের ফ্যামিলি ওয়াইল্ড বোট দাঁড়িয়ে, আর তারই মধ্যে কোথাও গা ঢাকা দিয়ে চুপটি করে বসে আছেন বাঘ মামা। এদিকে টাইগার স্পট হয়েছে, অ্যালার্ম কল চলছে, সব জিপ এসে দাঁড়িয়ে গেছে। এদিকে টাইগার কোথাও লুকিয়ে আছে, শিকার করবে বলে। ধীরে ধীরে হালকা অন্ধকার নেমে আসছে। তখন জিপ কমে 30টা থেকে মাত্র 3টে। কারণ কার এত ধৈর্য থাকে বলুন? একটা ছিল আমাদের, একটা ওখানকারই ড্রাইভারদের, আর একটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের হাতে। তখন আর ওই 5 থেকে 10 মিনিট বাকি। এবার তো ফিরতেই হবে। জিপটা ইউটার্ন নিয়ে একটু এগোতেই পেছনের জিপ থেকে একটা ছেলে আস্তে আস্তে বলে উঠল, এই বাঘ।
সঙ্গে সঙ্গে দূরবীনটা নিয়ে তার উপর ফোকাস করতেই বুক আর হাতটা কাঁপতে শুরু করলো যেন কেমন। বিশাল ভয়ঙ্কর সুন্দর তার চেহারা, অকল্পনীয় তার শোভা, অন্ধকার হয়ে হয়ে এসছিল। কিন্তু আমি যা চোখে দেখছিলাম সেই মুহূর্তে তা জানি না কিভাবে ভাষায় প্রকাশ করে। আস্তে আস্তে উঠে এসে সে রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আমাদের দিকে তাকালো কিছুক্ষণ, মনে হলো বলছিল, এই নে তোর ধৈর্যর ফল। তো ফাইনালি আমরা প্রায় 3 ঘন্টা মতো ওয়েট করার পরে বাঘ দেখতে পাই। এই সাইড থেকে ধরো উঠে এসে পুরো রাস্তাটা পার করে এই সাইড দিয়ে নেমে গেছে। এরকম একটা সিনারি আমরা দেখতে পাই। আর অ্যাকচুয়ালি স্পেশালি থ্যাংক ইউ আমাদের ড্রাইভার দাদা। আমরা অনেক জায়গায় মানে লিটারেলি পাজেল হয়ে যাচ্ছিলাম, তো আমরা ভাবছিলাম যে চলে যাই। ইভেন আমরা দুবার বলেওছি, তো দাদা নিজের থেকেই ওয়েট করে যাচ্ছিল যে না ইধার মিলেগা রুকো। তো আমরা একটু নিচের দিকে ছিলাম, রাস্তার উপরে উঠে দাঁড়াই। ম্যাক্স টু ম্যাক্স 15 মিনিট দাঁড়িয়েছি। এর মধ্যেই দেখছি যে রাস্তার সাইডে উঠে আর একটা সাইডে গেল। আমরা সবাই সত্যি খুবই আনন্দ। হঠাৎ কি হয়ে গেল, কি ভাবছিলাম আর কি দেখলাম কিছুই ছিল না মাথায়, শুধু তার মুখটা ভেসে আসছিল। আনন্দের আর ঠিকানা ছিল না সত্যি বলতে। ঠিক করলাম এখানে আর একবার ফিরে তো আসতেই হবে। বাঘকে চোখ দিয়ে মন ভরে দেখতে তো পেরেছি, কিন্তু ফোনের ক্যামেরা আর বিকেলবেলা ছিল বলে জুম করলেও ঠিক করে ক্যামেরা বন্দি করতে পারিনি। আর সেটাই হয়তো এখানকার আবার দ্বিতীয়বার আসার একটা কারণ হয়ে গেল, বাঘ মামাকে ফ্রেমে তোলার আর এই সুন্দর জঙ্গলটাকে আরো একবার মন ভরে উপভোগ করার জন্য। তো এটা ছিল আমাদের জিপ, আর ইনি হচ্ছেন দাদা, এনার নাম হচ্ছে অনন্ত গগৈ। আর ইনি হচ্ছেন আমাদের এখানে যে গভর্নমেন্ট রেজিস্টার্ড টিকিট কাউন্টার আছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে, ওখান থেকেই ওনাকে আপনি নিতে পারবেন, হায়ার করতে পারবেন সাফারির জন্য। তো আপনারা যদি চান যে কোনো ইনফরমেশন এই সাফারি রিলেটেড, জিপ সাফারি রিলেটেড, ওনাকে ডিরেক্ট কল করে আপনি সেই ইনফরমেশনগুলো তুলতে পারবেন। তো আমি দাদাকেই বলবো, आप अपना नंबर शेयर कर दीजिए। ओके, नमस्ते, मेरा नाम आनंद गगोई है। मेरा मोबाइल नंबर है 9365528911। वहाँ पर आपको व्हाट्सअप भी मिलेगा, मेरा फेसबुक ही वहाँ पर ऐड है, वो भी मिल जाएगा। मैं सबको बोलूँगा कि काजीरंगा आइए, काजीरंगा नेशनल पार्क देखिए। काजीरंगा नेशनल पार्क में 100 राइनो है, टाइगर है, बफेलो है, बहुत सारा 140 से ज़्यादा बर्ड्स है। वो बहुत देखने के लिए होता है। वो लेक है, ग्रासलैंड है, वुडलैंड है, रिवर है। और काजीरंगा के अंदर ब्रह्मपुत्र भी है, लेकिन दिखाई देता है खूब सब रेंज पर वो ब्रह्मपुत्र दिखाई नहीं देता है। तो आइए प्लीज़ काजीरंगा देखिए। और अगर आप लोग मेरा साथ जाना चाहिए तो मेरा फ़ोन नंबर मैंने दे दिया आप लोग को, प्लीज़ कॉन्टेक्ट कीजिए। हमारा कॉन्टेक्ट नंबर 9365528911। ভিডিও শেষ করার আগে আমি একটা স্পেশাল ধন্যবাদ দিতে চাই আমাদের ড্রাইভার কাম গাইড অনন্ত গগৈকে। উনি এখানকার গভর্নমেন্ট রেজিস্টার্ড গাইড এবং ওনার গাইডেন্সে আমার এত সুন্দর ঘোরা। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করে আমাদের কিন্তু উৎসাহিত করতে থাকবেন। কাজিরঙ্গা সাফারি বুকিং নিয়ে যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।